আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটি করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারে না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর ইউনূসের কোনো আপত্তি আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি বলেন, তিনি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছেন। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় বিচারের জন্য দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য হিন্দুকে তিনি জানান। অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত চলছে। সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হচ্ছে, তখন রাজনৈতিক দলগুলো বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টি এখনও নিষিদ্ধ রয়েছে। সেখান থেকে বোঝা যায় আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত। সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। ফ্যাসিবাদ যাতে কোনোভাবে ফিরে না আসে, সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেটি নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার রাতে কলেজের গেটে সংবাদ সম্মেলনে তারা জানান, শীঘ্রই তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত না করলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। এর আগে সচিবালয়ের দাবি নিয়ে যান তিতুমীরের 12 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা মঙ্গলবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন, এমন আশ্বাস পাওয়ার পর রাতে আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে মহাখালী এলাকার সড়ক ও রেললাইন অবরোধের সময় ট্রেনে ছোড়া ইট পাটকেলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্ষমা চান প্রতিনিধিরা, তবে এর জন্য দায়ী করেন কর্তৃপক্ষকে। কোনো পরীক্ষা ক্লাস কোনো কিছু সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। প্রস্তুতি এটা নিয়ে রাখুন, যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বৃহৎ কিছু করব। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। 5 ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার আশ্বাসে তুলে নেয় শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়ে বাস ও ট্রেনের যাত্রীরা। নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হন। সোমবার বিকেলে ট্রেন ও সড়কে যানবাহন চলাচল শুরু হয়, তবে সন্ধ্যায় আবারও মহাখালী সড়কে নামে শিক্ষার্থীরা। আপেল শাহরিয়ার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চান না তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আলাদা হয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাই তাদের রাজপথের এই আন্দোলন। কলেজ থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে সে প্রেক্ষিতে 24-এ এসে 5ই আগস্টের পর থেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, আমরা দাবির আন্ডারে আছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি, এগুলি বিশ্ববিদ্যালয়ের মানের নয়। এটা 2017 সালে ঢাবির অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন থেকে আমরা আরো বেশি করে বৈষম্যের শিকার হই। নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস রেল ক্রসিংয়ে না থামলে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। নির্ধারিত সময় ট্রেন না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের, যার প্রভাব পড়ে নগর জুড়ে। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 13 জনকে আসামি করে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আদেশ দেন। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার সকালে শেখ হাসিনা সরকারের 9 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আর রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। আসামিদের উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। শুরুতে চিফ প্রসিকিউটর গত 15 বছরে সংঘটিত খুন, গুম, নির্যাতন সহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা এবং হাজির করা আসামিরা কিভাবে দায়ী তা তুলে ধরেন। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার অবস্থান জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় তিনি পলাতক আছেন, দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চলছে। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালে যাদেরকে আসামি করে আনা হয়েছে তাদের দেখে অন্যরা শিক্ষা পাবে যে ফেসিস্ট হয়ে উঠলে পরিণতি কি হতে পারে। গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। পরবর্তী শুনানির দিনও তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আসামিদের হাজির করা হলো। সেই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবার এবং স্বজনরা চাচ্ছেন এই ট্রাইব্যুনালে যেন তারা ন্যায় বিচার পান। প্রসিকিউশন টিমও বলছেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বিগত শেখ হাসিনা সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হলেন দলটির প্রভাবশালী নেতারা। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনা সরকারের হেভিওয়েট সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সোমবার 5 আসামির পক্ষে শুনানি করতে এসে পরে শুনানি থেকে বিরত থাকেন সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। তামজিদ সুমনের রিপোর্ট। সোমবার সকাল 10:45 নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এর পরপরই কাশিমপুর কারাগার থেকে আনা হয় শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী দীপুমণিকে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় সাবেক আরও 7 হেভিওয়েট মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত 1 বিচারপতিকে।
আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টাদের আইনজীবী কে হচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল জনমনে। এদিন পরিচয়পত্র নিশ্চিত করে শুধুমাত্র মামলা সংশ্লিষ্ট আইনজীবী, আদালতে নিয়োজিত পুলিশ ও গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুনানির শুরুতে আনিসুল হক, ফারুক খান, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক ও তৌফিক-ই ইলাহির পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান এহসানুল হক সমাজি। তবে এহসানুল হক সমাজি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন চিফ প্রসিকিউটরের দেয়া এমন তথ্যে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন থেকে বিরত থাকেন তিনি। যেহেতু লার্নের চিফ প্রসিকিউটর যেই ইন্টিমেশন অনারেবল ট্রাইব্যুনালকে দিয়েছেন এবং বলেছেন যে আমি দায়িত্ব নিয়েই কথাই বলছি, তিনি সূচনা লগ্নেই যে কথাগুলো বলেছেন, আমি মহামান্য আদালত এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আমি আমার বক্তব্য দান থেকে বিরত ছিলাম। পরে মামলার প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবী। অভিযোগের কপি আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে। উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। শুনানি শেষে পরিবারের সদস্য ও নিজেদের নিয়োগ দেয়া আইনজীবীদের সাথে সাক্ষাৎ শেষে কারাগারে পাঠানো হয় অভিযুক্তদের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কথা বলেননি বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখনও নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, সংস্কার কমিশন নির্বাচনী রোডম্যাপেরই অংশ। তিনি বলেন, দ্রুতই সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে সংস্কার কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে জানিয়ে তিনি সম্প্রতি তিতুমির কলেজের ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান। এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। আমরা মনে করি যে এটার একটা সমাধান হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে বেশি সমস্যা সৃষ্টি হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশাও প্রকাশ করেন ফখরুল। সোমবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। এ সময় তিনি সবাইকে সাধ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে বিভিন্ন স্থানে, এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, আপনি নিজে যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন হলে ষড়যন্ত্র করার সুযোগ কমে যাবে। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হবার উল্লেখ করেন মির্জা ফখরুল। অনেকেই আশা নিতে হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে
প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। তারেক রহমানের দেয়া প্রস্তাবগুলো দেশের মানুষ গ্রহণ করছে বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে অস্ট্রিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। তিনি সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এই আগ্রহের কথা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়। এসব বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর আগে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে দুই নেতা ভূ রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিতে ঢাকা সফর করছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার প্রকাশিত প্রজ্ঞাপনে সরকারির পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই বয়সসীমা নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জারিকৃত অধ্যাদেশে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। একই সাথে বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমাও ৩২ বছর হবে। অবিলম্বে এই বয়সসীমা কার্যকরী হবে বলেও এতে জানানো হয়। ৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্ম কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ প্রার্থীর মধ্যে ৩,৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর গত ২৫শে আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরে ৮ই অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করলে আগের কমিশনের নেওয়া ৩,৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষার উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে ৪৬তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলও বাতিল করা হয়েছে। পুনরায় এই ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারে চলমান যুদ্ধের মধ্যে আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে দেশটি থেকে নতুন করে ৫৬ উপজাতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের হিন্দু শরণার্থী ক্যাম্পের সামনে বিজিবির হেফাজতে রয়েছে। এলাকাবাসী ও বিজিবি জানায়, সোমবার সকালে রোহিঙ্গারা মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এদের মধ্যে চাকমা ৪৪ জন এবং ১২ জন বড়ুয়া সম্প্রদায়। এর আগে গত ৮ই অক্টোবর রাতে কক্সবাজারের টেকনাফের জাহাজপুরায় অনুপ্রবেশের সময় নারী, শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া গত ১১ নভেম্বর মিয়ানমার থেকে বান্দরবানের আলী কদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। রাখাইনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। এরই মধ্যে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এসালম, বেক্সিমকো সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য নয়। তবে যারা অনিয়ম করেছে সেই সব ব্যক্তির বিচার হবে। এদিকে ইসলামী ব্যাংকের ১৭টি শাখা থেকে এসালম গ্রুপ ৮০,০০০ কোটি টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান। সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। সবার আমানতের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখ করে গভর্নর বলেন, গ্রাহকদের আমানত ফেরত দেয়া তাদের প্রধান লক্ষ্য। এজন্য প্রয়োজন অনুযায়ী দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হচ্ছে। আমরা একটা একটা করে ব্যাংকে প্রতিশ্রুতি দেখছি, আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে জিনিসটা রিফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে,
তারপর একটু করে টাকা ছাড়ছি। তিনি বলেন, আর্থিক খাতে অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের কোনো প্রতিষ্ঠান বন্ধ করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য নয়। তবে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হয়ে যেতে দেবো না, সেটা এসালামেরই হোক, বেক্সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। আমরা শাস্তি চাইতে পারবো, কোর্টের কাছে আবেদন করতে পারবো যে এটার ব্যবস্থা গ্রহণ করা হোক। কোর্ট ডিসাইড করুক, আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই, আমরা বিচার চাইব। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ বলেন, বিগত সরকার পতনের পর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক। যে এই 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। আমাদের এই যে 10,000 কোটি ফরেন রেমিটেন্স এই 3 মাসে, এর মধ্যে আমরা যে অন্য ব্যাংকেও কিন্তু হেল্প করি। আমরা নিজেদের এলসি পেমেন্ট দিই 5,000 কোটি, বাকি 5,000 কোটি সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে অন্যান্য ব্যাংক যাদের ডলার রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।